আমরা অন্য দেশের না তো, আমরা ইন্ডিয়ার মানুষ। ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট যেটা করবো ওইটা মানা লাগবো। সুপ্রিম কোর্টের অর্ডার হলো যেটা যেদিন সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট প্রোনাউন্স করব ওই দিন থাকি ওইটা ফাইনাল অ্যান্ড বাইন্ডিং। আপনারা দেখতে পাচ্ছেন জেটা মিডিয়া নেটওয়ার্ক দাদেঙ্গরি সাব ডিভিশনের যে অ্যাম্পটেড রিক্রুটমেন্ট আছে সেগুলোকে নিয়ে একজন ভাই যিনি সরকারের বিরুদ্ধে কমপ্লেন করেছিলেন, আজকে আমি তাকে এখানে দেখা পেলাম। এর আগেও আমি তার কাছে সাক্ষাৎ করতে চেয়েছিলাম, পাই নাই। তো আজকে আমরা এই ইশতিয়াক আলম ভাইকে দেখলাম এবং যার জন্য আজকে আমরা ভাইটবাড়ি রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে আজকে আমরা কিছু আলোচনা করব এটাকে নিয়ে, যে দাদেঙ্গরি সাব ডিভিশনে যে অ্যাম্পটেড রিক্রুটমেন্টগুলো যে করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে তিনি কেন কমপ্লেন করলো বা সেইখানে কমপ্লেন করার উদ্দেশ্য কি। তো আমি প্রথমে আপনাকে দাদেঙ্গরি সাব ডিভিশনের যে রিক্রুটমেন্ট হয়েছে সেটার কি ধরনের হতে লাগছিল বা কি ধরনের হয়েছে আপনার মতে, আমি প্রথমে এটা বলবো। দেখো, এই রিক্রুটমেন্টের জন্য কিছু নর্মস ফলো করা লাগে বা গাইডলাইন্স আছে, এগুলো ফলো করি মিনিমাম কোয়ালিফিকেশন ফলো করা লাগে। এটা আমার মতে মানে দাদেঙ্গরিতে না কোনো ভেরিফিকেশন হয়েছে না কোনো মানে মিনিমাম কোয়ালিফিকেশন চেক করা হয়েছিল। এগুলা চেক না করিয়ে এমনি চাকরিগুলো দিয়ে দিছে। তারপরে আপনি কমপ্লেন করেন? তারপরে আমি আরটিআই করা হয়েছিল। আরটিআই করি জব ক্যান্ডিডেটগুলো ডকুমেন্টস চেক করলাম, তো অনেক ইস্যু পাইছি। স্পেশালি ইউআর ক্যাটাগরি আউট অফ 34 ক্যান্ডিডেটস মানে 32 ক্যান্ডিডেটসের আমি ইস্যু পাইছি। কি কি ইস্যু পেয়েছেন? যেমন টোটাল 16 ক্যান্ডিডেট 18 মান্থস ডিএলএড হোল্ডার আছে। অ্যাজ পার সুপ্রিম কোর্ট অর্ডার অলরেডি তাদেরকে ডিসকোয়ালিফাই করে দিল। তারপরেও গভর্নমেন্ট কোনো নোটিফিকেশন ইস্যু না করি আবার ওদেরকে সিলেকশন এবং অ্যাপয়েন্টেড করলো, এটা একটা ইস্যু। আরও যেমন 12 জন ক্যান্ডিডেট আছে যারা আসাম থাকি এসসিআরটির আন্ডারে ডিএলএড অবটেন করা দেখাইলো। সেটা আমাদের জন্য না, এসসিআরটিটা হলো আসাম বোর্ড, অনলি ফর দ্য পার্মানেন্ট রেসিডেন্ট অফ আসামের জন্য ডিএলএডটা দিয়েছিল। কিন্তু আমার কথা হলো আমাদের মেঘালয়ের মানুষ কেমন করি ওইখানে যায় অবটেন করলো। আর অনেক ইস্যু আছে আরও তার মধ্যে। এইখানে যে 18 মাস একটা ডিএলএডের কিন্তু একটা ইস্যু উঠেছিল, যে 18 মাস ডিএলএড যেটা সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে যে 18 মাস ডিএলএড যেটা নায়স থেকে করা হয়েছে সেগুলোকে ক্যান্সেল করার জন্য প্রত্যেকটা রাজ্যকে বলেছে না। তো সুপ্রিম কোর্টের আদেশ মানে ভারতের যে কোনো কোনায় সবাইকে মানতে হবে। তো আপনার মতে কি যে 18 মান্থের যে ডিএলএড নায়স থেকে যারা করেছিল মেঘালয়তে মেনেছে না নাই? না, এটা তো মানা হয়নি। আমাদের নাইবারিং স্টেট আসাম যখনই মানে সুপ্রিম কোর্ট অর্ডারটা দিয়ে দিল 28 নভেম্বর 2023-এ, সাত 2 দিন পরে মানে গভর্নমেন্ট অফ আসাম নোটিফিকেশন দিয়ে দিল যে 18 মান্থস ইজ নট ভ্যালিড ফর ফ্রেশ রিক্রুটমেন্ট। কিন্তু আমাদের মেঘালয় গভর্নমেন্ট কোনো নোটিফিকেশন ইস্যু করলো না। সুপ্রিম কোর্ট দুইটা জাজমেন্ট দিয়ে দিছিল, একটা বিএডের আর একটা 18 মান্থস ডিএলএডের। বিএডের জাজমেন্টটা মেঘালয় গভর্নমেন্ট ফলো করলো, নোটিফিকেশন দিয়ে দিল। আর বিএডের ক্যান্ডিডেটের ক্ষেত্ৰত মানে সুপ্রিম কোর্ট কইছে কি মানে বিএডটা হলো হায়ার ক্লাসের জন্য, বিএডের ক্ষেত্রে এটা প্রাইমারি টিচার হিসাবে মানে যোগ্য না। তো এর জন্য তো গভর্নমেন্টের একটা অপশন রাখা লাগছিল যে বিএডের ক্যান্ডিডেটের জন্য একটা ব্রিজ কোর্স রাখি, এদেরকেও মানে আমরা এলিজিবল করে দিই, আমরা ওয়ান টাইম চান্স দিই বা আমরা ব্রিজ কোর্স করাবো। কিন্তু 18 মান্থসের ক্ষেত্রে দেখতে গেলে এখানে কিন্তু মানে মিনিমাম কোয়ালিফিকেশনটা আমাদের রিক্রুটমেন্টের জন্য ফ্রেশ রিক্রুটমেন্টের জন্য 2 ইয়ার্স ডিপ্লোমা লাগে। কিন্তু মানে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট প্লাস এনসিটি রিপ্লাই যেটা যে কইছে 18 মান্থস ডিএলএডটা ওদের জন্য আসিল যারা অলরেডি অ্যাপয়েন্টেড অন অর বিফোর 10 আগস্ট 2017 সুপ্রিম কোর্টের অর্ডারে প্লাস এনসিটি রিপ্লাই দিছে। আর ফর ফ্রেশ রিক্রুটমেন্ট এটা যেহেতু আমাদের দাদেঙ্গরিতে নাইবা আলাদা সাব ডিভিশনে ফ্রেশ রিক্রুটমেন্ট হয়েছিল, ফ্রেশ রিক্রুটমেন্টে 18 মান্থস ইনএলিজিবল। সিম্পল কথা, এটা সুপ্রিম কোর্টের অর্ডার। সুপ্রিম কোর্ট তো মেঘালয় সরকার কি করলো এটাকে? এখন মেঘালয় গভর্নমেন্ট সরকারে ওইটা তো মানলো না। এখন সুপ্রিম কোর্টের অর্ডার হাতে থাকার পরেও আপনি 2 দিন পর ভেরিফিকেশন করলেন, চেক করলেন, স্ক্রুটিনি করলেন ওদের পেপার, 18 মান্থসকে তারপরেও ইনক্লুডেড করা হলো। এটা তো নর্মসে পড়ে না। মানে মেঘালয় সরকার সুপ্রিম কোর্টের যে ভায়োলেট করলো,
মেঘালয় সরকার সুপ্রিম কোর্টের নোটিশটা 2 দিন আগে পেল, পেলো। পাওয়ার পরে তারা কি ভেরিফাই করলো, ইনকোয়ারি করলো, যেগুলো যে রিক্রুটমেন্টগুলো যে তারা করলো, তারা ভেরিফাই করে রিক্রুটমেন্ট করেছে না কি ধরনের রিক্রুটমেন্ট করেছে? এখন যদি দেখা যায় কোনো প্রপার ভেরিফিকেশন তো হয়নি আমার মতে। আপনি কোন হিসেবে ভাবতে পারলেন যে সেখানে প্রপার ভেরিফিকেশন হয় নাই? কারণ আমি আরটিআই করার পরে যখন আমি অ্যাজ এ অ্যাসপিরেন্ট, আমি একটা ডিপ্রাইভ ক্যান্ডিডেট, আমি যদি আরটিআই করি, কাগজগুলো নেওয়ার পরে, ডকুমেন্ট নেওয়ার পরে, চেক করার পরে আমি অনেক ফল্ট পেয়েছি না। তো এটা আমাদের অথরিটির মানে দায়িত্ব আছিল, রেসপন্সিবিলিটি আছিল যে কাগজগুলো আগে ভেরিফিকেশন করে নেওয়া লাগছিল। এখানে শর্ট টাইম লং টাইম আসছিল না, হারিবারি করার কোনো দরকার আছিল না। কেন হারিবারি করা লাগে? আমার কথা হলো প্রপার ভেরিফিকেশন করো, তারপর দিয়ে দাও। মিনিমাম কোয়ালিফিকেশন এটা ফলো করা লাগবে না। আজকে আমি চাকরি পাই নাই, আমার কোনো কোশ্চেন নাই, কিন্তু যাকে চাকরি দিব বা দিছে ওর তো মিনিমাম কোয়ালিফিকেশন থাকা লাগবে, কিন্তু সেটা নাই। যেরকম মনে করো এলপি স্কুল আছে, এলপি স্কুলের কোয়ালিফিকেশন আমরা সবাই জানি যে হায়ার সেকেন্ডারি পাস করতে লাগবে, ডিএলএড পাস করতে লাগবে, এমটেড পাস করতে লাগবে, করার পরে একজন এলিজিবল হয়ে যায় মেঘালয়ের জন্য। তো আপনার মতে কোন কোন ক্যান্ডিডেট বা ক্যান্ডিডেটের নাম না বলেই কতটা ক্যান্ডিডেট ওরকম আছে যে তারা এই ধরনের কাগজগুলো ছাড়া বা হয়তো 2টা ঠিক আছে একটা ঠিক নেই, এই ধরনের ছাড়া আপনার জানা মতে যে লিস্টে নাম এসেছিল কতজন আর এরকম নাম আছে? এখন এইখানে মেজর ইস্যু হলো ডিএলএড নিয়ে। ডিএলএডের ক্ষেত্রে দেখতে গেলে আমি দেখছি 16 candidates having 18 months DLED, 12 candidates having DLED from HCRT, which is not eligible for them. Actually HCRT DLEDটা হলো only for the permanent resident of Assam, প্লাস আপনাকে আসামের টিচার হতে লাগবে, আরও মিনিমাম 50% মার্ক লাগবে হায়ার সেকেন্ডারিতে। কিন্তু আমাদের এখানে অনেক ঘোটালা আছে। HCRTতে কি করছে, এরা ডিএলএড নিয়েছে, কিন্তু কিছু ক্যান্ডিডেট আছে যারা ডিএলএড আগে নিল, হায়ার সেকেন্ডারি পরে পাশ করলো। এক নাম্বার কথা না, সেটা কিভাবে হয়? কারণ যেটা ডিএলএড-এর যেটা গাইডলাইন্স আসামের, সেই আসামের গাইডলাইন্স হিসেবে একটা ক্যান্ডিডেট যদি ডিএলএড পড়তে চায় তাকে প্রথমে হায়ার সেকেন্ডারি পাস করতে লাগবে, সার্টিফিকেট লাগবে, 50% লাগবে, 50% মার্ক লাগবে, তাহলে সে ক্যাপাবেল, সেইখানে যোগ্য ডিএলএড-এর যোগ্য। তো আপনি এখানে বলতেছেন যে একটা স্টুডেন্ট মনে করেন সে হায়ার সেকেন্ডারি পাস করে নাই অথচ ডিএলএড নিয়েছে, তো এই ধরনের কয়টা আছে আর কি প্রুফ আছে আপনার কাছে যে এতজন স্টুডেন্ট বা 5টা বা 2টা বা একটা স্টুডেন্ট এরকম করে? এখানে এইরকম ক্যান্ডিডেট 3 জন আছে যারা ডিএলএড আগে করলো, সার্টিফিকেটটা পরে জমা দেওয়ার মতো, মানে হায়ার সেকেন্ডারিটা পরে, হায়ার সেকেন্ডারি পরে। আর ওর প্রমাণ আছে অলরেডি। HCRTতে ডিএলএড স্টার্ট হয়েছিল 2017, লাস্ট ডেট আছিল 9 মে 2017, কিন্তু ক্যান্ডিডেটটা ওর হায়ার সেকেন্ডারিটা 2018 পাস করছে। এরকমও ক্যান্ডিডেট আছে। মেঘালয় সরকার যখন এমটেড দেয় তারা কিন্তু এই ধরনের কোনো ধরনের নোটিশ মেঘালয়ের ক্যান্ডিডেটদের জন্য দেয় নাই যে তাদেরকে তারা যদি না এসে পাস করে ডিএলএড, নাইবা তারা যদি অন্য আসাম থেকে বা অন্য রাজ্য থেকে ডিএলএড পাস করে আসে, তাহলে তাদেরকে এখানে এমটেটে বসতে দেওয়া হবে না বা এমটেটে বসলেও চাকরি পাবে না। এই ধরনের কিন্তু মেঘালয় সরকারকে একটা নোটিফিকেশন দেওয়া দরকার ছিল, কিন্তু তারা কিন্তু এই ধরনের নোটিফিকেশন দেয় নাই। এখন না দেওয়ার পরেও নোটিফিকেশন দিয়েছিল, নোটিফিকেশন আছে, এমটেডের জন্য নোটিফিকেশন আছে। এমটেড তো আমাদের ফার্স্ট হইল 2019-এ, মানে একটা নোটিফিকেশন দিয়েছে 29 অক্টোবর 2018, আর একটা নোটিফিকেশন আছে 22 এপ্রিল 2021, একটা এমটেড হলো 2021-এ, আর একটা নোটিফিকেশন আছিল এটা 23-এ, এটার ডেট আছিল 2 জুন 2023। এখানে এরা ক্লিয়ারলি মেনশন করছে যে একটা ক্যান্ডিডেট এমটেডে মানে কি হইতে গেলে মানে মিনিমাম কোয়ালিফিকেশন লাগবে 50% প্লাস উইথ 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন
in accordance with the NCTE হ্যাঁ recognition norms and procedure. হ্যাঁ সেম নোটিফিকেশন 2021 তো দিয়ে দিয়েছে। আরও একটা কথা আছিল, মানে এ পার্সন হুইজ পারসুইং এনি অফ দ্য টিচার এডুকেশন কোর্স, যারা পারসুইং করি আছে ওরাও এলিজিবল হব, কিন্তু ডিপ্লোমাটা 2 ইয়ার্স হইতে লাগবে। হ্যাঁ এটা অলরেডি ওরা কয়া দিছে। প্লাস 2021 সেম নোটিফিকেশন কি করা লাগবো, 50% মার্ক লাগবে অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, এমটেডের নোটিফিকেশন। তারপরে 2023-তে আবার হলো, এটা তো আমরা জানি। তো এখানেও কি ক্লিয়ার লিখে দিছে ওরা, হায়ার সেকেন্ডারি লাগবো 50% মার্কস অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন। তো এইগুলা এমটেড নোটিফিকেশনে মেঘালয় গভর্নমেন্ট 2 ইয়ার্স ডিপ্লোমা চাইছে, কিন্তু আমার কথা হলো রিক্রুটমেন্টে কেন ওরা 2 ইয়ার্স ডিপ্লোমা চেক করলো না? এটা গভর্নমেন্টের নিজের ব্লান্ডার। তোরা নিজে এমটেডে 2 ইয়ার্স ডিপ্লোমা চাই আসস, আজকে রিক্রুটমেন্টে কেন 2 ইয়ার্স ডিপ্লোমা নেওয়া হলো না? এটা এনসিটির গাইডলাইন্স। তো আমার কথা হলো কি, মেঘালয় গভর্নমেন্ট এনসিটি নাইবা সুপ্রিম কোর্টের চায় সুপারিয়র না, এদের গাইডলাইন্স বানায় এরা অল ওভার ইন্ডিয়ার জন্য। আমাদের মেঘালয় স্পেশাল স্টেট না যে এদেরকে এক্সামশন দিব এগুলো নর্মস বা গাইডলাইন্সের জন্য, নাইবা সুপ্রিম কোর্টের অর্ডার মানব না, এদেরকে কনসিডারেশন আছে। আমরা অন্য দেশের না তো, আমরা ইন্ডিয়ার মানুষ। ইন্ডিয়ার সুপ্রিম কোর্ট যেটা করবো ওইটা মানা লাগবো। সুপ্রিম কোর্টের অর্ডার হলো যেটা, যেদিন সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট প্রোনাউন্স করব ওই দিন থাকি ওইটা ফাইনাল অ্যান্ড বাইন্ডিং, ওইটা মানতে লাগবা। সুপ্রিম কোর্টের অর্ডার অলরেডি দিয়ে দিছে 28 নভেম্বর 2023-এ। এখন আমাদের গভর্নমেন্ট আইজের ডেট পর্যন্ত এটার নোটিফিকেশন আজ পর্যন্ত বাহির করে নাই। কমপ্লেন করেছেন, কমপ্লেন করার পরেও আপনাকে কোনো ধরনের কি প্রতিশ্রুতি বা কোনো ধরনের কিছু বলা হয় নাই সরকারের তরফ থেকে, বা কোনো এখনও আপনার কোনো রেজাল্ট পান নাই যে এটা সমাধা হবে না, এই রুমে থাকবে না, কি করবে এই ধরনের? সমাধার মধ্যে কি, আমি পেপার পাবলিকেশন করছিল। পেপার পাবলিকেশন করার পরে 13 মে 2024-এ একটা পেপার পাবলিকেশন হয়েছিল। ওইটা দেখার পর ডিজেল থাকি আমাদের ডাইরেক্টর সাহেব শ্রী স্বপ্নীল তাম্বে তো একটা কি করলো, প্রেস রিলিজ করলো, করি মানে ইনকোয়ারি করলো, ইনকোয়ারি কমিটি বানাইলো 3 জনের। সেটাতে আমাদের ডিএসইউ স্যার আসিল, আমবাতির এসডিএসইও আরও তুরার এসডিএসইউ আসিল। তো ওইখানে একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছিল, মানে রিভেরিফিকেশন হব। আমি ফিল করি, এটা আমার কথা, আমার পার্সোনাল ভির কথা, যে এটা আমাদের একটা লজ্জার কথা। একটা চাকরি দেওয়ার পরে তারপরে ভেরিফিকেশন হওয়া, এটা কিন্তু বড় লজ্জার কথা। তারপরেও এরা দেওয়ার পরে, এটা ডেট আসছিল 22 মে 2024-এ, একটা ইনকোয়ারি কমিটি বানাইলো, আমাকেও সামন্স করলো, নোটিশ দিয়ে দিল যে অ্যাটেন্ড করা লাগে, এটার ভেরিফিকেশন হবে উইথ নেসেসারি ডকুমেন্টস অ্যান্ড এভিডেন্সেস। তো আমি তারপর 22 তারিখে গেলাম। যাওয়ার পরে যত ধরনের এগেনস্টে ডকুমেন্টস আছে, এভিডেন্স আছে, আরটিআই কপি, প্রসপেক্টাস বা যেখানে যেটা মানে লাগে সব কিছু আমি দিয়ে দিয়েছি। স্পেশালি 18 মান্থস নিয়ে কোনো অত চর্চা হয়নি, কারণ 18 মান্থসটা অলরেডি হাইকোর্টে চলি আছে। আমি হাইকোর্ট করা হয়েছে অলরেডি, এটা ডিসেম্বর মাসে করা হয়েছে, 15 ডিসেম্বর 2023-এ করা হয়েছে। এটা স্টিল অনগোয়িং। তো তারপরে ওইটা নিয়ে অত চর্চা হয়নি, কিন্তু HCRT, ডিএলএড, তারপর কিছু ফ্যাক্ট সার্টিফিকেট যেটা আরটিআই করে আমি নিয়ে নিচ্ছি, আলাদা আলাদা স্টেট থাকি নেওয়া। একটা আসিল ইউপি থাকি, একটা আসিল বিহার থাকি, আর একটা আসিল অন্ধ্রপ্রদেশ। তো আমি আরটিআই করার পরে অ্যাজ পার আরটিআই রিপোর্ট ওরা কয়ে দিছে যে এরা আমাদের কলেজ থাকি লিগালি অবটেন করে নেই সার্টিফিকেট, প্লাস এরা আমাদের স্টুডেন্ট না, দে অবটেন দিস সার্টিফিকেট বাই ওয়ে অফ ফরজারি। তো এখন যেটা পরিস্থিতি দেখা যাচ্ছে যে কিছু মানুষ কিন্তু আমাদের এই খবরটা দেখে তারা কিছু মানুষ বলবে যে এরা তো যারা মাইনরিটি মানুষ আছে বা যারা মেঘালয়ের যারা মুসলমান আছে তারা কিন্তু কিছু কথা বলবে যে এরা মুসলমান হয়ে হয়তো মুসলমানের
চাকরি হতে দিচ্ছে না বা দেখা পাচ্ছে না, তো এই ধরনের কথার জন্য আপনি ওদেরকে কি বলতে চান? আসলে কি এখানে একটা চাকরি, যে কোনো একটা চাকরি, এখানে কোনো মুসলমান হিন্দু খ্রিস্টান সেটা নয়, একটা চাকরি হতে গেলে কিন্তু গাইডলাইন্স হিসেবে হতে লাগে, রুলস হিসেবে হতে লাগে, নিয়ম হিসেবে হতে লাগে। তো এর পরেও যে কিছু মানুষ আছে তারা কিন্তু এই ধরনের কথা বলবে যে এরা মুসলমানের কি কাটছে আর কি, কেচি কাটছে। তো ওদেরকে আপনি কি বলতে চান এই ধরনের কথার জন্য? যারা মানে ওয়েল এডুকেটেড, শিক্ষিত মানুষ, তারা বুঝবে। এটা একটা কথা হলো, এটা নিজের মানে ঠ্যাং কাটা বা পেঁয়াজ কাটা না। এখানে আমার ফাইটটা হবে নেক্সটে আমাদের ফিউচার জেনারেশন নিয়ে। আজকে আমাদের জেনারেল ক্যাটেগরিতে হ্যাঁ চাকরি পাওয়া মুশকিল, কিন্তু আপনারা যেটা করি আছেন না, এটা আমাদের ফিউচার জেনারেশন এফেক্ট করব। আমাদের মানুষের কথা কই, আজকে আমাদের যেটা ভাবনা ভেবে আছে প্যারেন্টস আরও ক্যান্ডিডেটের কথা কব আমি, যেভাবে ইন্সপায়ার করি আছে বাচ্চাকে, পড়াশোনার কোনো কথাই নাই এখানে। জানে আজকের ডেটত পড়াশোনার কোনো দাম নাই, টাকা দিমু সার্টিফিকেট কিনমু, টাকা আছে চাকরি নিমু। এইখানে আমার কথা হলো, এখন আমাদের সমাজে সবাই ধনী না, গরিব মানুষও আছে, প্লাস ব্রিলিয়েন্ট ক্যান্ডিডেট যেগুলো আছে। যখন ওরা পড়াশোনা করি, ভালো করি, রেজাল্ট করি, টাকা পয়সা থাকবো না, তাদের কি চাকরি হবো না নাকি? আমার এটা কোশ্চেন। আমাদের ফিউচার জেনারেশনে যেগুলো জেনিউন ক্যান্ডিডেট পড়বো, এরা তো হবে থাকবো না যে আমরা চাকরি পাবো বলি, পড়াশোনায় বাদ দিব, দিন হাজিরা করি খাবো। আজকের ডেটত তোমার টাকা আছে, তুমি সার্টিফিকেট কিনবা, আরও হাবিজাবি করে চাকরি নিবা। আজকে আমি জেনুইন পড়া পড়ছি, ডাইটে পড়ছি, আমার চাকরি নাই। যারা টাকা দিয়ে নিছে বা কেমন করে নিছে আমি জানি না, অ্যাজ পার RTI রিপোর্ট তো আমার কয়ে আছে এরা জেনুইন না। না, যে কয়জনের রিপোর্ট পাইছি আমি, এরা চলে না। এইখানে ফিল্ডে নামছি, হাইকোর্ট করা হয়েছে, ইনকোয়ারি হলো, ইনকোয়ারি রিপোর্টের ওয়েট করব। ইনকোয়ারি রিপোর্টে কিছু অ্যাকশন না নিলে আবার হাইকোর্ট করা হবো। যদি ম্যাটার হাইকোর্টে সলভ না হয় সুপ্রিম কোর্টেও যাওয়া হবো, নো ডাউট। আমি একটা পাবলিকেশনে একটা জিনিস দেখেছিলাম, সেই যে পেপার আছে, পেপারে আমি দেখেছিলাম যে কিছু ক্যান্ডিডেট তারা এলিজিবল নয়। তো কি কারণে এলিজিবল নয় তারা, বা সেইখানের আসল ইস্যুটা কি আপনার মতে, যে ক্যান্ডিডেট এলিজিবল নয়, এমটেট পাস করা ক্যান্ডিডেট না, তো কি কারণে? দেখো, এখানে কিছু ক্যান্ডিডেট নাই, একজন ক্যান্ডিডেটের আমি এটা ইস্যু পাইছি। সেটা হলো ক্যান্ডিডেট মানে আমাদের অ্যাজ পার নোটিফিকেশন, গভর্নমেন্ট নোটিফিকেশন, মেঘালয় গভর্নমেন্ট নোটিফিকেশন, একটা ক্যান্ডিডেট জেনারেল ক্যাটেগরি স্পেশালি মিনিমাম কোয়ালিফাইং মার্ক লাগে 60%, দ্যাট ইজ 90 মার্কস আউট অফ 150। নোটিফিকেশন ডেটেড আগে কোয়া হয়েছে, এইটা সব কিছুতে লেখা আছে, কিন্তু রিল্যাক্সেশন আছে ST SC OBC আরও PWDর জন্য, যারা 82 পাইলে পাস। এইখানের ক্ষেত্রত হয়েছে একটা ক্যান্ডিডেট আছে, নাম বলবো না, ক্যান্ডিডেট আছে কি, ক্যান্ডিডেটটা জেনারেল ক্যাটেগরি পড়ে, নাম মুসলিম, 83 মার্ক পায়া মানে এমটেট পাস করলো। আমার তাতে ডাউট হলো যে এটা কেমন করে পসিবল। তারপর আমি ডার্টে RTI করা হলো, RTI করার পর ডার্ট রিপ্লাই দিল ক্যান্ডিডেটটা OBC ক্যাটেগরিত এমটেট পাস করছে, আর ক্যান্ডিডেটটা নট এ ডোমিসাইল অফ মেঘালয়। আরও মানে তো কটকার ক্যান্ডিডেটটা ডোমিসাইলটা কোন জায়গার ছিল? ওয়েস্ট বেঙ্গলের আসিল। আর অ্যাজ পার তারপর এইটা নিয়ে আমি কমপ্লেনও করছি ডার্টে। এখন ডার্টে অলরেডি পাইছে কমপ্লেন। ডার্টে কমপ্লেন করা হলো কি, অ্যাজ পার সুপ্রিম কোর্ট জাজমেন্ট, একটা ক্যান্ডিডেট এক স্টেটত থাকে আরেক স্টেটে মাইগ্রেট করলে ওইখানের যেটা স্ট্যাটাস আরেক স্টেটে যায় পাবো না, যদি ওই যে স্টেটে অ্যাডপ্ট করব ওই স্টেটে যদি ওর মানে ওই স্ট্যাটাসটা না থাকে। সাপোজ আমি কই ওয়েস্ট বেঙ্গলে মুসলিম মানুষ OBC ক্যাটেগরি, আমাদের মেঘালয় মুসলিম ক্যাটেগরির মানুষ OBC আছে কি? জেনারেল।
তো আমাদের এখানে ওবিসি ক্যাটাগরি সার্টিফিকেট পাইতে হলে গভর্নমেন্ট অফ মেঘালয় ইস্যু করা লাগবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হলে হবো না। আমরা নিজে মুসলিম মানুষ জেনারেল ক্যাটাগরি, আমরা এখানে বসবাস করি, জন্মি এইখানে, আমরা ওবিসি সার্টিফিকেট পাই না, আর একটা মানুষ অন্য স্টেটে ইন অ্যাকাউন্টস অফ মেরিজ আসবো, আসিয়ে এইখানে ওই ওবিসি সার্টিফিকেট মানে দিয়া বেনিফিট নিব, ওইটা তো পসিবল না। আর এটা সুপ্রিম কোর্টের অর্ডারও আছে, অলরেডি কয়া দিছে যে এক স্টেটে থাকি আরেক স্টেটে গেলে তুমি সেম বেনিফিট পাবা না। হ্যাঁ ঠিক আছে, পাবো। ফর এক্সাম্পল আমি দিব মেঘালয়, আসামের এক্সাম্পল দিই। আমাদের মেঘালয়তে রাভা ক্যাটাগরি আছে, আসামেও রাভা ক্যাটাগরি আছে। মেঘালয়ের রাভা ক্যাটাগরি এসসি ক্যাটাগরিত পড়ে, আসামের রাভা ক্যাটাগরি এসসি ক্যাটাগরিত পড়ে, তাহলে মেঘালয় রাভা যায় আসামে বেনিফিট পাবো, বা আসামের রাভা আসি এখানে বেনিফিট পাবো। কিন্তু মুসলিম ক্যাটাগরি আমাদের এখানে ওবিসিত পড়ে না, ওয়েস্ট বেঙ্গলের ওবিসি নাইবা বিহারের ওবিসি আসি এইখানে, মুসলিম মানুষ এইখানে আসি বেনিফিট পাবো না। এইখানে আসলে মুসলিম ক্যাটাগরিত পড়লে জেনারেলে ইউজ করা লাগবে। আরও একটা প্রবলেম আছে আমাদের এইখানে, 5 জন ক্যান্ডিডেট যারা অ্যাসামিজ স্কুলে মানে অ্যাপয়েন্টেড হয়েছে, কিন্তু অ্যাসামিজ স্কুলে অ্যাপয়েন্টেড হওয়ার পরও ওদের যখন আমি আরটিআই কপিতে রিভিলেশনতে আমি দেখলাম ওদের কোনো হায়ার সেকেন্ডারিতে অ্যাসামিজ সাবজেক্ট বলে কিছু নাই। অ্যাজ পার এনইপি 2020 একটা মানে অ্যাসামিজ মিডিয়াম বা গারো মিডিয়াম যে স্কুলে হোক চাকরি করতে হলে তোমার হায়ার সেকেন্ডারিতে অ্যাসামিজ হলে অ্যাসামিজ পোস্টে হলে অ্যাসামিজ থাকা লাগবে, গারো হলে গারো থাকা লাগবে। কিন্তু এই জিনিসটা মানে 5 জন ক্যান্ডিডেটের নাই। কিছু ক্যান্ডিডেটের অল্টারনেটিভ ইংলিশ, কিছু ক্যান্ডিডেটের হিন্দি। আমাদের মেঘালয় কোনো স্কুল হিন্দি মিডিয়ামে নাই। হিন্দি মিডিয়াম পড়ি কেমন করি অ্যাসামিজ মিডিয়ামে চান্স পাইল। তো এইখানে দেখতে পারলেন আজকের যে টপিক্সটা, এটা আসলে সাধারণ টপিক্স নয়, এটা একটা বিশাল টপিক্স। আর এই বিশাল টপিক্সে কিন্তু আপনাদেরকে একটা জিনিস বুঝে নিতে হবে যে তাহলে যারা সাধারণ মানুষ আছে, সাধারণ ঘরের ছেলে আছে, যারা ডিএলএড ভালো করে পাস করবে, ভালো করে বিদ্যা করবে, এমটেড পাস করবে, করার পরেও যদি তাদেরকে ছাপার করতে হয় কোনো চাকরি পেতে, বা এই ধরনের যদি যেটা লিগেল সেভাবে না দেখে যদি ইলিগালি চাকরির অ্যাপয়েন্টমেন্ট করা হয়, তাহলে আপনাদের জন্য কত ক্ষতিকারক এবং মেঘালয়ের মানুষের জন্য সেটা কত একটা ক্ষতিকারক সেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। যে কিছু মানুষ হয়তো ভাবতে পারছে যে মানুষগুলো চাকরি পেয়েছে তাদের চাকরিগুলো কি খাওয়ার জন্য এই ধরনের কথা হচ্ছে বা হাইকোর্ট হচ্ছে বা কমপ্লেন হচ্ছে। না, আপনারা সবাই লিগেল চান, আর লিগেল চাইলেই লিগেলভাবে সব কিছু হলেই আপনাদের বাচ্চার ভবিষ্যৎ হবে, আপনাদের জেনারেশন ভবিষ্যৎ যে আছে সেটা ক্লিয়ার এবং খুব সুন্দরভাবে জীবনযাপন মানুষ করতে পারবে। আর যখন আপনার একটা ছেলে, ভালো ছেলে আছে, আপনার টাকা নাই, সে ডিএলএড পাস করেছে 2 বছর ভালো করে, সে ভালো করে 50%-এর মার্ক বেশি নিয়েছে হায়ার সেকেন্ডারিতে, সে ভালো করে এমটেটও দিয়েছে, কিন্তু তার ঘরে টাকা নেই, বা তার কোনো যদি পলিটিক্যাল নেতার হাত না থাকে তাহলে যে সে চাকরি পাবে না, তাহলে আপনারাই বুঝে দেখুন তাহলে সমাজে কি হবে। মনে করুন আজকে কংগ্রেস সরকার আছে মেঘালয় রাজ্যতে, এনপিপি বা অন্য দলের যে মানুষগুলো আছে তাদের চাকরি হবে না, কারণ তাদেরকে সাপোর্ট করে নাই বা তাদের হাত নাই রাজনৈতিক নেতার সাথে, তাহলে সেই মানুষগুলোর দশা কি হবে। আর আজকে একই দশা যদি অন্য মানুষের আসে, আজকে যে সরকার সেই যদি সব সময় তার লাভের জন্য শুধু তাদেরকে এই ধরনের রুল ছাড়া, রেগুলেশন ছাড়া পার্টি বাসে রাখার জন্য বা চাকরিগুলো এইভাবে যদি দেওয়া হয়, তাহলে আরেকটা সরকার যখন একই জায়গাতে আসবে, তারা যদি এইভাবে চাকরি দেয় লিগেল ছাড়া, কোনো রুল ছাড়া, সুপ্রিম কোর্টের নিয়মকে অমান্য করে, তাহলে আজকে যারা দলীয় মানুষ আছেন তখন আপনাদের কেমন লাগবে বা তখন আপনারা কি বলবেন সেটাও কিন্তু একটা ভাবার দরকার। তো আমি আজকে ইশতিয়াক ভাইকে আমি বহুত বহুত ধন্যবাদ জানাই যে ইশতিয়াক ভাই এই ধরনের ইস্যু নিয়ে আজকে তিনি এগিয়ে চলছে। আমি ইশতিয়াক ভাইকে আরও বলি, ভালো কাজ করতে কিন্তু কেউ বেশি মানুষ সাথ দিবে না, তবুও আপনাকে ধন্যবাদ দিতে হবে সবাইকে যে আপনারা সাথ দেন না দেন নাই, আমার যেটা লড়াই আমি লড়ে যাব। আর আমি আপনাকে এই জন্য ধন্যবাদ দিচ্ছি যে ভালো কাজের লড়াই 1 জন 2 জন বা 5 জন 10 জন থেকেই শুরু হয়, তারপরে বহুত মানুষ আসে।